যাত্রী মানে দয়া করে ধ্যান দিয়ান্তু গাড়ি সংখ্যা 213822 পুরী গরিবরথ এক্সপ্রেস বর্তমানে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছি। জয় জগন্নাথ বন্ধুরা, একদমই ঠিক ধরেছ। 4 দিনের ছুটি নিয়ে আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় জগন্নাথ দেবের কাছে চললুম। আমরা সন্ধে প্রায় 6টার সময় গাড়ি করে পৌঁছে গেলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল পুরী গরিবরথ এক্সপ্রেস, যেটা রাত 8:35-এ ছাড়ে আর ভোর 5:10-এর মধ্যে নামিয়ে দেয়। চলো ট্রেনটা ঘুরে দেখে নেওয়া যাক। ট্রেনের এসি স্লিপার্স কোচগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপার লোয়ার মিডল সবেতেই বালিশ চাদর সবই দেওয়া রয়েছে। চার্জিং পয়েন্ট অবশ্যই আছে, তার সাথে ছিল এরকম জলের বোতল রাখার সুন্দর ব্যবস্থা। তারপরে রাতের ডিনার সেরে সময়ের অনেকটা আগেই ঢুকে পড়েছিলাম পুরীতে। তারপরে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম সমুদ্রের কাছে। তোমাদের শর্টসেই বলেছিলাম আমাদের প্রিয় একটা চায়ের দোকান থেকে চা খেয়ে দিনটা শুরু হয়েছিল। আর সেই চায়ের দোকানটা রয়েছে ক্যামেলিয়া হোটেলের পাশে গাঙ্গুরাম সুইটসের একদম নিচেই। ভোর 6টা থেকে তোমরা এনার কাছে চা অ্যাভেলেবেল পাবে। চাটা সত্যি ভীষণ সুন্দর খেতে। চলো একটু সমুদ্র থেকে ঘুরে আসি, আর সাথে দেখি ভোরবেলায় ওঠা এই মাছগুলো। এটার সাথে যেন একটা আলাদাই ইমোশন জড়িয়ে থাকে। জেলেরা কত কষ্ট করে সারা রাত ধরে জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র নিজেদের জীবিকার জন্য আমাদের কাছে এই মাছগুলো নিয়ে আসে। যাই হোক, সবকিছু দেখে বাজারটা একটু ঘুরে নিলাম। বাজারে তোমরা মুদিখানা থেকে শুরু করে সবজি, মাছ, মাংস, ডিম সবই অ্যাভেলেবেল পাবে। আর এদের এখানে চিকেনের জন্য আলাদা একটা জায়গায় রয়েছে, দেখো। চলো এবারে বাজারে ঢোকার একদম মুখেই এই দাস সুইটস থেকে খেয়ে নাও গরম গরম জল খাবার। পেয়ে যাবে পেটাই পরোটা থেকে কচুরি, আলুর চপ, বেগুনি আর সন্ধেবেলা খাজা। তারপরে বাজার থেকে একটু এগিয়েই ছিল আমাদের হোটেল মা লক্ষ্মী নিবাস। আমরা যতবারই পুরী যাই এই হোটেলেই থাকার চেষ্টা করি। হোটেলটা কম বাজেটের মধ্যে ভীষণ কমফোর্টেবল। 3rd ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল 301। রুমে ঢুকেই দেখলাম চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ডাবল শেয়ারিং একটা বেড রয়েছে। পুরো রুমটাতেই ফলস সিলিং করা। আর অবশ্যই আমরা এসি রুমই নিয়েছিলাম। রুমের প্রাইস সিজন ওয়াইজ ওঠানামা করে, তাই পার্টিকুলার কোনো প্রাইস বলা যাচ্ছে না। আমি স্ক্রিনে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো রুমটা একটু ভালো করে দেখাই। একটা টিভিও রয়েছে, বেড সাইড একটা ছোট টেবিল, তার সাথে চার্জিং পয়েন্ট আছে। আর এই ছোট আলমারিটাতে একটা এক্সট্রা পিলো আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। রেডি হওয়ার জন্য বেশ বড় সাইজের একটা মিরর দেওয়া রয়েছে। আর যদি তোমরা নিজেরা রান্না করে খেতে চাও তার জন্য এই ছোট একটা জায়গা রয়েছে। আর ছোট একটা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনির উল্টো দিকে একদম ড্রিম কানেক্ট হোটেলটা। ওয়াশরুমটাও বেশ সুন্দর, ওয়েস্টার্ন টয়লেট সহ বেসিন, গিজার সবই রয়েছে। ছাদটাও কিন্তু বেশ বড়। ছাদে ঢুকেই ডান দিকে এখানকার কর্মচারীদের থাকার জায়গা, আর বাদিকে তোমরা ছাদটা ইজিলি ইউজ করতে পারবে। তারপরে সমুদ্রে স্নান করে এসে বাড়িতে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চে নিয়েছিলাম ভাত আর মাটন। এত রান্না করানো দোকানের মাঝে কনফিউশন তো থেকেই যায় যে কার থেকে রান্না করানোটা ভালো হবে। সেই জন্যই আমরা কয়েকবার গিয়ে এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝেছি ক্যামেলিয়া হোটেলের গা লাগোয়া গলি দিয়ে সোজা কিছুটা এসেই ডান দিকে এই জামাইবাবু রান্নাঘরের ঠিক উল্টো দিকেই দাদা বৌদি প্রবীর এনার থেকে রান্না করালে নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। তবে জামাইবাবু রান্নাঘরের রান্নাও খারাপ না। তারপরে সন্ধ্যের বাজার দেখতে দেখতে খোঁজ পেয়ে গেছিলাম হোটেল ওমের ঠিক উল্টো দিকেই এই চিকেন পকোড়া দোকানটার। তোমাদের শর্টসেই বলেছি যে এই দোকানের মতো চিকেন পকোড়া আমাদের কলকাতাতেও পাওয়া যাবে না। একদম সত্যি কথা। মাত্র 100 টাকায় 8 পিস বেশ বড় সাইজের সুস্বাদু চিকেন পকোড়া পাওয়া যায়। তোমরা চাইলে হাফ প্লেটও নিতে পারো। আর শুধু চিকেন পকোড়াই নয়, ড্রাই চিলি চিকেন, চিকেন কষাও পেয়ে যাবে। সেদিনের মতো ইতি টেনে পরের দিন বিকেলবেলা চলে গেছিলাম পুরী যাওয়ার আসল উদ্দেশ্যে, জগন্নাথ দেবের দর্শনে। যার দর্শনে সত্যিই পুরী যাত্রা সার্থক হয়। আর যারা রিসেন্ট পুরী গেছো তারা তো নিশ্চয়ই জানো যে বিগত কয়েক বছরে পুরী জগন্নাথ মন্দিরের পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই বদলে দিয়েছে। সবকিছুই সুন্দর সাজানো গোছানো, বসার সুন্দর জায়গাও রয়েছে, জুতো, মোবাইল নিরাপত্তা সহকারে রাখার ব্যবস্থাও করে দিয়েছে। আর আমরা যেহেতু দামোদর মাসে গেছিলাম তাই এবারে ভিড়টা অন্যান্য বারের থেকে একটু বেশিই ছিল। তবে দর্শন হয়েছিল খুব সুন্দর, এবং তার একটি মাত্র কারণই হলো আমাদের পান্ডা। তোমরাও যদি জগন্নাথ দেব দর্শনের এমন সুবর্ণ সুযোগ চাও তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের পান্ডার সঙ্গে। ইনবক্স করো, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যাই হোক, তারপর একটা সুন্দর দিনের ইতি টেনে পরের দিন সকালে হোটেল থেকে 150 টাকা টোটো ভাড়া দিয়ে পান্থনিবাসে পৌঁছে গেলাম। গিয়েই দেখলাম সেখানে মাত্র একটি চায়ের দোকান রয়েছে। অগত্যা সেখান থেকেই চা খেয়ে নিয়ে শুরু হয়ে গেল সুন্দর একটা দিন। আমরা ওটিটিসির টিকিট কাউন্টার থেকে সাইট সিনের টিকিট কেটেছিলাম। এটা অনলাইন অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল। সাইট সিনের জন্য উড়িষ্যা ট্যুরিজমের এই লাক্সারি বাস আর ট্রাভেলারগুলো প্রোভাইড করা হয়। সেটা করে শুরু হয়ে যায় যাত্রা। আমাদের ট্রাভেলারই পড়েছিল। ট্রাভেলারের মধ্যে সিটিং, লাগেজ স্পেস যথেষ্ট ছিল। আর বাস হলে কি ঝামেলা হয় বলো তো, সাইট সিনের এমন অনেক জায়গা আছে যার পরে বাস আর যায় না, সেখান থেকে আলাদা করে আবার ট্রাভেলার্সে করে যেতে হয়।
কিন্তু যারা ট্রাভেলারেই যায় তাদের তো আর এই সমস্যাটা থাকে না। এবারে আমাদের ট্যুর গাইডের থেকে আমাদের ট্যুর প্ল্যানটা একটু শুনে নাও। 3 मंदिर को अगर आप लोग मैप में देखेंगे बिल्कुल ट्रायंगल जैसा है, इसीलिए टूर का नाम पड़ा है जो गोल्डन ट्रायंगल। 242 किलोमीटर का रास्ता और 2 जिला के अंदर गाड़ी लेकर মাত্র 12 ঘন্টার মধ্যে এই প্যাকেজে 9টা জায়গা কভার করানো হয়, যেটা একদমই যথেষ্ট নয় এরকমই মনে হচ্ছে তো, কিন্তু তবুও ভীষণ ইনফরমেটিভ ভাবে এবং কমফোর্টেবলি এই সবকটা জায়গায় কভার করানো হয়েছে। আসলে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা প্রায় গাড়িতেই চলে যায়, আর বাকি 6 ঘন্টার মধ্যে ওই 3-4 ঘন্টা নন্দনকানন আর সূর্য মন্দিরে এবং বাকি সময় ধবলগিরি, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, রামচণ্ডী মন্দির, চন্দ্রভাগা বিচ এগুলো কভার করানো হয়। তারপরেও যদি সময় থাকে তাহলে স্যান্ডার্ড মিউজিয়ামও কভার করিয়ে দেয়। আর এর মাঝে সকালে জলখাবার আর দুপুর 1:30টার দিকে লাঞ্চ ব্রেক দেয়। সাইট সিন সোমবার বন্ধ থাকে। এই সমস্ত জায়গা ঘোরার জন্য সর্বমোট মাথাপিছু 230 টাকা করে লাগবে। বাসের টিকিটের সাথে এই টিকিটকে কিন্তু গোলাবে না। এই টাকাটা হলো তোমরা যে 9টা জায়গা ঘুরবে তার সর্বমোট এন্ট্রি ফি। খুচরো অবশ্যই ক্যারি করবে। অফলাইন অনলাইন দুভাবেই তোমরা টিকিট কাটতে পারবে, তবে অফলাইন টিকিট কাউন্টারে শনি রবিবার একটু বেশি ভিড় হয়, যেহেতু ওখানকার স্থানীয় লোকেরাও সাইট সিন করতে যায়, তাই অনলাইনে টিকিট কাটাটাই বেশি সুবিধাজনক। দেখবে টিকিট কাউন্টারের পাশে স্ক্যানার লাগানো আছে, সেখানে স্ক্যান করলে একটা ওয়েবসাইট আসবে, সেখানে তোমাদের নাম, বয়স, ফোন নাম্বার, মেল আইডি দিয়ে টাকা পেমেন্ট করে সাবমিট করে দেবে। তারপর একটা মেল চলে আসবে, এই মেলটাই হলো তোমাদের টিকিট। আর এই দুটো প্রসিডিওরের মধ্যেও যদি তোমাদের টিকিট কাটতে কোনো অসুবিধা হয় তাহলে তোমাদের ট্যুর গাইড বাকিটা ডিটেলসে বলে দেবেন। আর নন্দনকাননে যদি সাফারি করতে চাও তাহলে তার জন্য পার হেড এক্সট্রা 120 টাকা করে রেখে দেবে। যাই হোক, সাইট সিনের মধ্যে প্রথমেই আমাদের ছিল ধবলগিরি, যার ওপরে রয়েছে বৌদ্ধ মন্দির। এখানে বুদ্ধদেব 4টি অবস্থানে বিচরণ করেছেন। 1972 সালে উড়িষ্যা ও জাপানের সরকার মিলে এই স্তূপ বানিয়েছিলেন। এখানে রয়েছে রাজা অশোকের কলিঙ্গ যুদ্ধের ক্ষেত্র এবং ব্লাড রিভার। কলিঙ্গ যুদ্ধের সময় নদীটা পুরো রক্তে ভেসে গেছিল, এই ইতিহাস তো তোমাদের সবারই জানা। পরবর্তীকালে এই নদীর নামকরণ করা হয়েছিল দয়া নদী। তারপরেই চলে গেছিলাম পুরানো ভুবনেশ্বর শহরের মধ্যে অবস্থিত সব থেকে বড় ও জগন্নাথ মন্দিরের থেকেও প্রায় 1000 বছরের পুরানো লিঙ্গরাজ মন্দিরে। এখানে কোনো ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের আর ভেতরটা দেখাতে পারলাম না, তোমরা স্বচক্ষেই দর্শন করে এসো। তারপরেই চলে গেছিলাম উদয়গিরিতে, যেখানে ছিল রাজা খাড়াবেলার হাতিগুম্ফা শিলালিপি। তারপরে অনেকটা সিঁড়ি পেরিয়ে উদয়গিরির একদম মুখোমুখি খণ্ডগিরিতে পৌঁছে গেলাম, যার ওপর থেকে দৃশ্যটা দেখো কি দুর্দান্ত না। এখানেই ছিল এই জৈন মন্দিরটা। এই মন্দিরটা সবসময় খোলা থাকে না, তোমাদের ভাগ্য ভালো থাকলে তোমরা দর্শন নিশ্চয়ই পাবে। তারপরেই চলে গেছিলাম নন্দনকাননে। নন্দনকানন 1160 একর জায়গা জুড়ে রয়েছে, আর এখানে রয়েছে প্রায় 240 প্রজাতির প্রাণী। নন্দনকাননে এখনো রোপওয়ে, বোটিং, অ্যাকোরিয়াম, টয় ট্রেন, 3D সিনেমা এগুলো সবই রয়েছে, যদিও আমরা শুধুই সাফারিটাই করেছিলাম। তবে সাফারি করার আগে এই গাড়িগুলো নন্দনকাননের ভেতরের পশু পাখিগুলোকে দেখানোর জন্য পৌঁছে দেয়। সেই জন্য স্পটেড ডিয়ার, চিতল হরিণ, দুটি পরিবার এই জন্য, কেন কি হাম দো হামারা সো, পতি পত্নী দুজন, এদের বাচ্চা কিন্তু অনেকগুলো। আর তোমরা যদি সাইট সিনে শুধুই নন্দনকানন রাখতে চাও তাহলে পার হেড 780 টাকা আর প্রায় 1-2 দিন মতো লাগবে। ভারতের মধ্যে সব থেকে সস্তা সাফারি হলো এই নন্দনকানন সাফারি। তারপরেই চলে এলো আমাদের সাফারির গাড়ি। এবারে আমরাই পশু পাখির মতো এই খাঁচাযুক্ত বাসে বন্দি থাকবো, আর পশুগুলো বাইরেই ছাড়া থাকবে। এই অভিজ্ঞতা সত্যি আমার জীবনে প্রথম এবং দারুণ। একটার পর একটা স্টেপ পেরিয়ে আমরা প্রথমেই বাঘ দেখতে চলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাঘ মামার দেখা আর পেলাম না। তবে 2টো সিংহ দেখতে পেয়েছিলাম, আর দেখেছিলাম প্রচুর হরিণ, ময়ূর আর বাদর। আর এই সাফারির পয়সা সব থেকে বেশি উসুল করেছে এই ভাল্লুক। সত্যি বাসের এত কাছ থেকে এসে ঘুরে গেছে, মানে যেন মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পারবো। তবে অত উপকার করে লাভ নেই, কি বলো? তারপরে ট্যুর গাইডের কথা মতো নন্দনকাননের ভেতরেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। তবে তোমরা চাইলে বাইরেই যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখান থেকেও লাঞ্চ করতে পারো। তারপরে চলে গেলাম কোণারকের সূর্য মন্দির, আর একদম পারফেক্ট সময়তে গেছিলাম। দেখো ঠিক সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সময় দৃশ্যটা উফ কি দারুণ না। শোনা যায় কোণারক সূর্য মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব সূর্যদেবের সম্মানে নির্মিত করেছিলেন। সত্যি তখনকার শিল্পীদের এত সূক্ষ্ম হস্তশিল্পকে অভিবাদন জানাতেই হয়। কাঠামোগত ক্ষতি, আক্রমণ, মূল প্রতিমা অপসারণের কারণে সম্ভবত 1700-1800 শতাব্দীতে পুজো বন্ধ হয়ে যায়। আর কোণারক মন্দিরে যদি শপিং এর কথা বলো তাহলে এখানে ভীষণ সস্তায় পোস্ত পাওয়া যায় কিন্তু। আর অন্যান্য শপিং এর মধ্যে এই সমস্ত সাইড সিন গুলোর থেকে তোমরা কাজু নিতে পারো, তবে সেটা খোলা কাজু নিলেই বেটার। তবুও এই সময়টা কাজুর সিজন না, মার্চ এপ্রিলের দিকে এলে ফ্রেশ কাজু পাবে।
তারপরেই চলে যাওয়া হলো চন্দ্রভাগা বিচে। ভীষণ শান্ত নিরিবিলি একটা বিচ, এখানে এখনো কনস্ট্রাকশন চলছে। সবার শেষে সময় হয়েছিল বলেই স্যান্ড আর্ট মিউজিয়ামে চলে গেলাম। সত্যি হাতে আঁকলেও আমরা এত নিখুঁত সৌন্দর্য তুলে ধরতে পারবো কিনা সন্দেহ, যা সুদাম প্রধান বালি দিয়ে করে দেখিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার হাতের কাজ দেখলে অবাক হয়ে যেতেই হবে। কত প্রাইজও পেয়েছেন দেখো। যাই হোক, সাইট সিনের শেষে যথাস্থানে ট্যুর গাইড ফিরিয়ে দিল। তারপরে সেদিনের রাতের ডিনার সারলাম স্বাদে আহ্লাদে থেকে। নিয়েছিলাম বাসন্তী পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ডাক বাংলো, চিকেন কষা, বাটার রুটি, পনির পাসিন্দা। খাবারের টেস্টগুলো মোটামুটি ভালোই ছিল, তবে দামটা বড্ড বেশি। তারপরের দিন সকালবেলা জলখাবারে নিয়েছিলাম পেটাই পরোটা, ঠিক এই কমলা ভবনের উল্টো দিকে পাত্র সুইটস থেকে। তারপরে সেদিনই দুপুরবেলা চলে গেছিলাম পুরীর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ব্লু ফ্ল্যাগ বা গোল্ডেন বিচে। তোমরা পুরীতে যে হোটেলেই থাকবে সেখান থেকে টোটো ধরলেই স্টেশনের দিকে এই বিচ পড়বে। এখানে তোমরা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, আর সেই জন্যই বিচটাকে এখনো এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করে রাখা সম্ভব হয়েছে। চারদিকটা বেশ সবুজে ঘেরা, সাজানো গোছানো। আর টিকিটের প্রাইসগুলো দেখো, 3 ঘন্টা মাথাপিছু 20 টাকা করে। গান্ধী পার্ক থেকে ম্যাফেয়ার হোটেলের পিছন দিকে পুরীর সমুদ্র সৈকতের 870 মিটার দীর্ঘ এই গোল্ডেন বিচ। এটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত। এই সকালবেলার দিকে আসাটাই খুব ভালো আমার মনে হয়, কারণ এই এত রোদের মধ্যে সত্যি ভীষণ মানে চোখ ফোক সব ঝলসে যাচ্ছে। তো পারলে তোমরা সকালের দিকেই এসো। তবে এইটুকু বলতে পারি, রোদ হোক যাই হোক একদম মন ভালো করে দেবে তোমাদের, এইটুকু বলতে পারি। যারা একটু মানে একান্তে সময় কাটাতে চাও তো তাদের জন্য তো এটা একটা বেস্ট প্লেস। যেদিকেই দু চোখ যাচ্ছে শুধুই ধুধুবালি আর মুগ্ধতা। আর দূরে ওই যে ব্লু চেয়ারগুলো দেখছো, ওগুলো ভাড়া করা যায়। সমুদ্রকে একদম কাছ থেকে নিরিবিলিতে উপভোগ করতে পারবে। আর নইলে আমি যেখানে বসে আছি বাঁশ দিয়ে তৈরি করা সুন্দর একটা বসার জায়গায়, এগুলো ফ্রি অফ কস্ট। এখানে ভোরবেলা বা বিকেলবেলার দিকে আসাই উচিত। এটা ভোর 5:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। তারপরে দুপুরবেলা লাঞ্চ করতে চলে গেছিলাম ওখানেরই রিজনেবল প্রাইসে দুর্দান্ত 13 পার্বণ রেস্টুরেন্টে। নিয়েছিলাম ভেজ থালি, আর সাথে ছিল সর্ষে পমফ্রেট, ভেটকি মশালা, দই কাতলা, মাটন। আর খাবারের স্বাদ নিয়ে তো কিছু বলারই নেই, যাও গিয়ে একবার খেয়ে এসো, তারপরে বলবে। তারপরে সন্ধ্যেবেলা ভিক্টোরিয়া হোটেলের একদম নিচেই স্টেট এম্পোরিয়ামের এই পাশেই মাছের দোকানটা থেকে নিয়ে নিলাম ভোলা মাছ আর চিংড়ি মাছ ভাজা। কত মাছের কালেকশন দেখছো, আর এখানে অক্টোপাসও কিন্তু পাওয়া যাচ্ছে। মাছ ভাজার দোকান তো প্রচুর রয়েছে, তবে এই মাছ ভাজার দোকানে একবার মাছ ভাজা খেয়ে দেখে আমাকে বলো কিন্তু। ভীষণ ফ্রেশ আর দারুণ। আর তারপরে দেখো কি সুন্দর মশলা মাখিয়ে কড়া করে মাছটা ভাজছে। তারপরে সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা চা খেতে খেতে চোখ পড়লো এই VR গেমসটার দিকে। প্রথমে ভাবছিলাম 50 টাকা আর এমন কি ভালো দেখাবে, কিন্তু সত্যি বড়মশাইকে প্রথমে উঠিয়ে দেখলাম বেশ ভালোই এনজয় করছে, তাই আমিও বাদ থাকলাম না। অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। রাতের ডিনারে রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর চিকেন কষা। পরের দিন সকালবেলা গরম চা দিয়ে শুরু হলো। তারপরেই চলে গেলাম পুরনো কাকাতুয়ার দোকানে। পুড়িয়ে এসেছি আর খাজা নেব না তা কি হয়। তারপরে সন্ধ্যেবেলা একটু মার্কেটিং করে নিয়ে চলে গেলাম স্টেশনে। ট্রেন ধরে ঢুকে পড়লাম আবার নিত্যদিনের একঘেয়ে জীবনে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু।